হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মহাবিদ্রোহের সামাজিক ও অর্থনৈতিক প্রতিক্রিয়া নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা BKU বা বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 9-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো মহাবিদ্রোহের সামাজিক ও অর্থনৈতিক প্রতিক্রিয়া, এর আগের ক্লাসে আমরা মহাবিদ্রোহের রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো দেখো, মহাবিদ্রোহের যে প্রতিক্রিয়া বা প্রভাব তা কিন্তু সর্বক্ষেত্রেই পরিলক্ষিত হয়, যেমন সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। তো সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও এই বিদ্রোহ কিন্তু সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। ঠিক আছে, যেমন দেখো বলা যায় যে সামাজিক ক্ষেত্রে যে প্রভাব ফেলেছিল তার মধ্যে প্রথমতম হলো যে সামাজিক নীতিতে পরিবর্তন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে বিদ্রোহের আগে ব্রিটিশ সরকার যেসব সামাজিক সংস্কার, যেমন বলা যায় যে সতীদাহ প্রথার বিলোপ, বিধবা বিবাহ আইন পাশ এনেছিল। ঠিক আছে, তো সেগুলো ভারতীয়দের মনে অসন্তোষ সৃষ্টি করেছিল। বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতীয়দের ধর্মীয় ও সামাজিক বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করে। তো এই যে মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহে এক অংশ মানুষ শুধুমাত্র এই কারণে হলো যে লিপ্ত হয়েছিল যে তারা ধর্মীয় ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে অসন্তোষ ছিল। কেননা ব্রিটিশ সরকার একের পর এক আইন জারি করে তৎকালীন যে সামাজিক বহু কুসংস্কার ছিল সেই কুসংস্কারগুলোর বিলোপ ঘটিয়েছিল। ঠিক আছে, যার ফলে তাদের মনে অসন্তোষ সৃষ্টি করেছিল। তো এই অসন্তোষের জন্যই তারা কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, যার ফলে কি হয়ে যায়, মহাবিদ্রোহের পরবর্তীকালে ব্রিটিশ সরকার স্থির করে যে এবার থেকে তারা ধর্মীয় এবং সামাজিক যে সমস্ত সংস্কার, সেই সমস্ত সংস্কার আর হস্তক্ষেপ করবে না বা সংস্কার করবে না, বা ভারতবাসীর যে ধর্মীয় বা সামাজিক যে রীতিনীতি, সেই সমস্ত রীতিনীতিতে তারা আর কিন্তু হস্তক্ষেপ করবে না। যার ফলে বলা যায় যে সামাজিক প্রভাব হিসেবে বলা যায় যে বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতীয়দের ধর্মীয় এবং সামাজিক বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করে। এই গেল প্রথমতম হলো যে প্রভাব। তারপরে রয়েছে দ্বিতীয়তম, এক্ষেত্রে বলা যায় যে জাতিগত বিভাজন বৃদ্ধি। তো সামাজিক ক্ষেত্রে যে প্রভাব পড়েছিল তার মধ্যে অন্যতম হলো জাতিগত বিভাজন বৃদ্ধি। তো এক্ষেত্রে বলা হয়েছে যে ব্রিটিশ সরকার অনুধাবন করে যে বিভাজন ও শাসন বা ডিভাইড অ্যান্ড রুল নীতি তাদের জন্য অধিক কার্যকর, তাই তারা হিন্দু ও মুসলমানদের মধ্যে দূরত্ব বাড়ানোর চেষ্টা করে এবং বিভিন্ন সম্প্রদায়কে একে অপরের বিরুদ্ধে উস্কে দেয়। ঠিক আছে, এর ফলে ভবিষ্যতে ভারতে সাম্প্রদায়িক রাজনীতির কি হয়, ভিত্তি তৈরি হয়। তো সামাজিক ক্ষেত্রে আরেক যে গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছিল তা হলো জাতিগত বিভাজন সৃষ্টি। তো এই বিদ্রোহে জাতি নির্বিশেষে সকল জনগণ বা বলা যায় যে সকল মানুষই কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, যার ফলে কি হয়ে যায়, ব্রিটিশ সরকার এবার থেকে সেই যে ঐক্যবদ্ধতা, বিভিন্ন জাতিদের মধ্যে যে ঐক্যবদ্ধতা, সেই ঐক্যবদ্ধতাকে বিনষ্ট করার জন্য ডিভাইড অ্যান্ড রুল পলিসি গ্রহণ করে বা বিভাজন ও শাসন নীতি কি করে, গ্রহণ করে। এই বিভাজন ও শাসন নীতি কি, তো এই ক্ষেত্রে বলা যায় যে ভারতবর্ষে কিন্তু বহু জাতির মানুষ বসবাস করে। ঠিক আছে, তো এই যে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে তাদের যে ঐক্যবদ্ধতা, ঠিক আছে, বা একতা, সেই একতাকে তারা ভেঙে দেয়। তো এইভাবে যদি বিভিন্ন জাতির মধ্যে একতা ভেঙে যায় তাহলে প্রতিটি জাতি কি হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, ডিভাইড হয়ে যাবে। এবং প্রতিটি জাতির মধ্যে যদি একতা না থাকে, তারা যদি খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়ে যায়, ডিভাইড হয়ে যায় একে অপরের থেকে, তাহলে কার সুবিধা হবে, ব্রিটিশ সরকারের সুবিধা হবে। এবং এর ফলে কি হবে, ব্রিটিশ সরকারের ভারতবর্ষের যে শাসন ক্ষমতা, সেই শাসন ক্ষমতা আরো শক্ত ভিতের ওপর গড়ে উঠবে। ঠিক আছে,
যার ফলে তারা যে তাদের এই যে শাসন অধিকার বা শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি গ্রহণ করে, অর্থাৎ বিভিন্ন জাতির মধ্যে যে একতা সেই একতা ভেঙে দেয়। ঠিক আছে, অর্থাৎ এক জাতিকে অন্য জাতির বিরোধী করে তোলে, তাদের মধ্যে যে একতা সেই একতা ভেঙে দিয়ে তাদের দুজনকে আলাদা করে দিত। ঠিক আছে, তাদেরকে ডিভাইড করে দিত। তো এই ডিভাইডের মাধ্যমে তারা কি করেছিল, তাদের যে শাসন ক্ষমতা বা শাসনভার তাকে দীর্ঘায়িত করেছিল। সুতরাং বলা যায় যে এই বিদ্রোহের পর থেকে তারা কি করেছিল, বহু জাতির মধ্যে দূরত্ব বাড়ানোর চেষ্টা করে। ঠিক আছে, বিভিন্ন সম্প্রদায়কে একে অপরের বিরোধী করে তোলে বা উস্কে দেয় একে অপরের বিরুদ্ধে, যার ফলে কি হয়ে যায়, ভবিষ্যতে ভারতে সাম্প্রদায়িক যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু ভিত্তি তৈরি হয়, বা বলা যায় যে তাদের যে শাসনভার সেই শাসনভার কিন্তু আরো যথেষ্ট মজবুত হয়ে পড়ে। তারপরে অর্থনৈতিক যে প্রভাব, সেই অর্থনৈতিক প্রভাবের ক্ষেত্রে বলা যায় যে মহাবিদ্রোহের পরেও ব্রিটিশদের অর্থনৈতিক শোষণমূলক নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ঠিক আছে, বরং ভারত থেকে সম্পদ ব্রিটেনে পাচার আরো বৃদ্ধি পায়। তো এই যে অর্থনৈতিক প্রভাব, এই অর্থনৈতিক প্রভাব বলা যায় যে ব্রিটিশ সরকার মহাবিদ্রোহের পূর্ব পর্যন্ত, বা বলা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বহু উচ্চ হারে কৃষকদের কাছ থেকে রাজস্ব নিত এবং কি করতো, ভারতের যে রাজস্ব সেই রাজস্ব ব্রিটেনে পাচার করত। তারা যে হারে রাজস্ব নিত সেই রাজস্ব কিন্তু কৃষকদের স্বার্থে বা ভারতবর্ষের যে জমি বা কৃষিকাজ তার স্বার্থে কিন্তু তারা সেই রাজস্ব বা করটা বিনিয়োগ করতো না, বরং তারা যে পরিমাণ রাজস্ব আদায় করতো বা কর আদায় করতো তারা তা কিন্তু ব্রিটেনে পাচার করে দিত। তো এর ফলে ভারতীয়রা অর্থনৈতিক দিক থেকে জর্জরিত হয়েছিল এবং অর্থনৈতিক যে বলা যায় যে প্রভাব বা অর্থনৈতিক হ্রাস পেয়েছিল অর্থনৈতিক অবস্থার। তো এরপরে বলা হয়েছে যে মহাবিদ্রোহ সংগঠিত হলেও মহাবিদ্রোহের পরবর্তীকালে ভারতের এই যে অর্থনৈতিক অবস্থা সেই অর্থনৈতিক অবস্থার কিন্তু কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ তারা উচ্চ হারে রাজস্ব নিতেই থাকে এবং ভারতীয় কৃষকদের অবস্থা সংকীর্ণ হতেই থাকে এবং বরং ব্রিটেনের যে তাদের যে পাচারের পরিমাণ ছিল সেই পরিমাণ কিন্তু আরো বহু গুণে বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, সুতরাং বলা যায় যে অর্থনৈতিক দিক থেকেও এই যে মহাবিদ্রোহের প্রভাব তাও কিন্তু যথেষ্ট ছিল। তো বলা যায় যে ভারতের কৃষিখাত বাণিজ্যিকীকরণের দিকে আরো বেশি পরিচালিত হয়, যা ভারতীয় কৃষকদের জীবনযাত্রাকে আরো কঠিন করে তোলে। তো কৃষিখাত বাণিজ্যিকীকরণ বলতে বলা যায় যে বাজারের চাহিদা অনুযায়ী কৃষকরা যে শস্য বা যে ফসল উৎপাদন করে, তো এই যে বাজারের দিকে তাকিয়ে ফসল উৎপাদন, এই উৎপাদন নিজের প্রয়োজনের পরিবর্তে বা নিজের পরিবারের প্রয়োজনের পরিবর্তে বাজারের দিকে তাকিয়ে যে ফসল উৎপাদন করা হতো সেই বাণিজ্যিকীকরণের পরিমাণ কিন্তু আরো বেশি বৃদ্ধি পায়। সুতরাং বলা যায় যে অর্থনৈতিক ক্ষেত্রেও এই মহাবিদ্রোহের যথেষ্ট প্রভাব ছিল। সামাজিক ক্ষেত্রের পাশাপাশি অর্থনৈতিক যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায় অর্থনৈতিক দিক থেকে। এবারে আমরা আলোচনা করব মহাবিদ্রোহের দূরবর্তী বা সুদূর প্রসারী প্রভাব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে প্রথমতম বলা যায় যে জাতীয়তাবাদের উন্মেষ। ঠিক আছে, তো মহাবিদ্রোহের ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষকে একত্রিত করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করেছিল, যদিও এটি একটি সম্পূর্ণ জাতীয়তাবাদী আন্দোলন ছিল না, তবে এটি ভারতের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে সাহায্য করেছিল। তো বলা যায় যে এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এই বিদ্রোহ ভারতীয় জনগণের মধ্যে যে জাতীয়তাবাদী চেতনা সে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে সক্ষম হয়েছিল। ঠিক আছে, তারপরে দ্বিতীয়তমের ক্ষেত্রে বলা যায় যে ভবিষ্যৎ আন্দোলনের ভিত্তি। এক্ষেত্রে বলা যায় যে মহাবিদ্রোহ ভারতীয়দের মধ্যে এই ধারণা সৃষ্টি করে যে ঐক্যবদ্ধ হলে ব্রিটিশদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। এর ফলে পরবর্তীকালে ভারতীয় জাতীয় কংগ্রেসের মতো রাজনৈতিক দল গঠন হয় এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সূচনাও হয়েছিল। এই বিদ্রোহকে অনেকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবেও আখ্যায়িত করে। ঠিক আছে, বা গণ্য করে, এখানে হবে গণ্য করে। তো এই যে মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহের মাধ্যমে ভারতীয় যে জনগণ সেই জনগণ
জনগণের মধ্যে এই বোধগম্যতা আসে যে তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে ঐক্যবদ্ধভাবে এই ব্রিটিশ সরকারকেও কিন্তু তাড়িয়ে দেওয়া যায়, ঠিক আছে, বা ব্রিটিশ সরকারের বিরুদ্ধেও প্রতিরোধ কিন্তু গড়ে তোলা সম্ভব। তো এই যে তাদের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার থেকেই ধীরে ধীরে পরবর্তীকালে বহু রাজনৈতিক দল গড়ে উঠতে শুরু করে, যার মধ্যে অন্যতম হলো ভারতীয় জাতীয় কংগ্রেস, ঠিক আছে। তো এই যে দলগুলি গড়ে ওঠে এবং এই যে মহাবিদ্রোহ, এই মহাবিদ্রোহ পরবর্তীকালে বহু বিদ্রোহ বা বলা যায় যে বহু যুদ্ধের বা স্বাধীনতা সংগ্রামের কিন্তু আন্দোলনকে বহু হচ্ছে যে পথ প্রদর্শন করে, ঠিক আছে, বা এই মহাবিদ্রোহে পরবর্তীকালে ভারতীয় স্বাধীনতা যে আন্দোলন বা বিদ্রোহ সমস্ত কিছু হচ্ছে পথ প্রশস্ত করে। তো সুতরাং বলা যায় যে এই মহাবিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এই মহাবিদ্রোহে কিন্তু ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়, ঠিক আছে, বা বলা যায় যে এই যে মহাবিদ্রোহের প্রতিক্রিয়া তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই ছিল। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, হ্যাঁ, নোটস পত্র থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছুর হেল্প নেবে, তোমরা কিন্তু স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছো তোমাদের জন্য যে কোর্স ফিটা এবারে রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস, ঠিক আছে, এবং এই 599 রুপিস তোমাদের কিন্তু মান্থলি ওয়াইজ পে করতে হবে না, কেবলমাত্র একবার পে করার মাধ্যমে তোমরা তোমাদের যে এই পুরো 6 মান্থের কোর্সটা রয়েছে সেই কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে একবারেই পারচেস করে নিতে পারো। তো স্টুডেন্টস, এতটাই আজকের ক্লাস। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।